সাহিত্য সমাহার বাংলা গল্পের ঠেক। সাহিত্য সমাহারে আজ শুনবেন মায়া বসুর গল্প সিকান্দার বেগের প্রতিকৃতি। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ, প্রধান চরিত্রে কৌশিক ও শুভ্রদীপ। শুরু হচ্ছে মায়া বসুর কলমে সিকান্দার বেগের প্রতিকৃতি। ট্রেনটা ছোট বড় পাহাড় আর ঘন সন্নিবিষ্ট কেঁত, পিয়াল, মহুয়া, দেবদারু আর শালবনে ঘেরা অজ্ঞাত জঙ্গুলে জায়গাটায় অনিলকে নামিয়ে দিয়ে 2 মিনিটও দাঁড়ালো না। পড়ন্ত রোদের শেষ আলো তখন সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায় গড়িয়ে পড়েছে। ছোট প্ল্যাটফর্মটায় মাত্র 2-4টে দেহাতি লোক সর্বাঙ্গে চাদর মুড়ি দিয়ে শ্মশানযাত্রীর মতো মুখ করে বসেছিল। চারিদিক নিথর, নিস্তব্ধ। সদ্য জ্বলে ওঠা টিমটিমে আলোগুলোর দিকে তাকালে মনে হয় একটু জোরে হাওয়া বইলেই ওদের অস্তিত্ব একেবারে মুছে যাবে। এমন জায়গায় শখ করে মানুষ বেড়াতে আসে। জায়গাটা চারিদিকে তাকিয়ে দেখে হতাশ হয়ে গেল অনিল। কলকাতা থেকে অতনুর আকস্মিক অন্তর্ধান, তার কয়েকদিন পরেই তাকে একখানা আর্জেন্ট টেলিগ্রাম করে এইখানে টেনে আনার কোনো অর্থ খুঁজে না পেয়ে মনে মনে অনিল খুব বিরক্তই হয়েছিল। অতনু তো জানে অনিল বড় একটা কোথাও যায় না, ওর তো অনিলকে নিতে আসা উচিত ছিল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সুটকেসটা হাতে নিয়ে গেট পেরিয়ে ও সোজা একটা রিকশায় উঠে বসল। মণিগুড়িতে নিয়ে চলো। রিকশাওয়ালা একবার ভ্রু কুঁচকে ওর মুখের দিকে ভালো করে তাকালো, তারপর কোনো কথা না বলে আঁকাবাঁকা জঙ্গলি পথ ধরে চলতে শুরু করল। মণিকুঠির কাছে এসে রিকশা থামতেই বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল অনিল। কি সর্বনাশ! ঘন জঙ্গলের ভেতর এই ভাঙাচোরা পোড়ো বাড়িটার মধ্যে অতনু কি করতে এসেছে? আর্টিস্ট মানুষ, ছবি আঁকার বাতিক আছে, কিন্তু সেজন্য বাড়ির কাউকে না জানিয়ে হঠাৎ এই পাণ্ডববর্জিত জায়গায় জনহীন এমন একটা জীর্ণ বাড়িতে কি করতে এসেছে ও? আর অনিলকেই বা এমন ভাবে টেলিগ্রাম করে টেনে আনলো কেন? রিক্সা ভাড়া মিটিয়ে অনিল বাড়ির ভেতর ঢুকল। কোথাও কেউ নেই। অতনু, এই অতনু, আরে কোথায় তুই? এসে গেছিস? যাক, বাঁচলাম বাবা। ঘরে ঘরে। ভাঙা বারান্দার উপর উঠে অনিল অতনুর পেছন পেছন সামনের ঘরে ঢুকল। ঘরটা হল ঘরের মতো বড়, পলেস্তরা খসা চেহারা, বাইরের মতোই চুন বালি খসে গিয়েছে, ফাটা মেঝে, সারা ঘরময় কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। হলের দুদিকে 2খানা তক্তপোষ, তার উপর তোষক, চাদর, বালিশ। একপাশে জামা কাপড় রাখার আলনা, জলের পুঁজো, গ্লাস, টেবিল, চেয়ার। টেবিলের উপর খান কতক বই, সেভিং সেট, আয়না, চিরুনি, এটা ওটা টুকটাক জিনিসপত্র। রাস্তার দিকে জানালার কাছে অতনুর ছবি আঁকার সরঞ্জাম, রং, তুলি, ক্যানভাস ইত্যাদি। আরও কিছু কিছু জিনিসপত্র অগোছালো ভাবে এদিক ওদিক ছড়ানো। হাতের ব্যাগ দুটো একপাশে রেখে হলের চারিদিকে তাকিয়ে বেজার মুখে অতনু বলল, যেমন বাড়ির ছিঁড়ি তেমনই ঘরের চেহারা। এটা আমার পিসিমার বাড়ি, বেওয়ারিশ পড়েছিল, তাই এখানে এসে উঠেছি আর কি। আর এখানে কেন এলাম সব বলবো তোকে। টেলিগ্রাম করে এমনি আনিনি। আগে ওই ট্রেনের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নে, বারান্দায় বাথরুমে জল তোলা আছে,
এই বীরজু বাজারে গেছে। বীরজু দেহাতি হলেও রান্নাটা ভালোই জানে, জানে বাংলা ভাষাটাও। বাজার থেকে ফিরে এসেই ও চা খাওয়ালো ওদের। তারপর রাত 8টা বাজতে না বাজতেই মাংসের ঝোল, গরম ভাত, আলু ভাতে ঘি সবকিছু যত্ন করে ওদের খাইয়ে টুকিটাকি কাজকর্ম সেরে ঘরে ফেরার জন্য প্রস্তুত হয়ে অতনুর সামনে এসে দাঁড়ালো। কি বীরজু, বলছিলাম আজও বাড়ি যাবে? হ্যাঁ দাদা বাবু, ও আমি থাকবো ক্লাই, কাল সকালেই আবার চলে আসবো, চা খাবার সব করিয়ে দিব। আরে তাহলে ওই মশারি দুটো ভালো করে ফেলে রেখেছো। বলি থাকতে পারে না, কি এমন কাজ ওর। অতনু যেন রাগ করেই অন্যদিকে চলে গেল। তুমি রাত্রিবেলা এ বাড়িতে থাকো না? অতনু একাই থাকে? दादा बाबू, आगे हम ही और हमार परिवार हमरा तो बहुत सालों से यही बाड़ीतेই থাকতাম, কিন্তু ऊपर दादा बाबू আসবার পর আর থাকতে পারলাম না। থাকতে পারলে না কেন? সে আমি কিছু বলবো ক্লাই, রাত্রেই মালুম হবে। শুনুন ছোট দাদা বাবু, যদি ভালো চান तो काली, हाँ काली ऊबर दादा बाबू के लिए कलकत्ता चलिए जान। हाँ। অনিল বীরজুর চোখে মুখে এক অপরিসীম আতঙ্কের ছায়া দেখতে পেয়ে কিছুটা আন্দাজ করে বলল, কেন, এ পোড়ো বাড়িটা বুঝি ভূতের বাড়ি? না না দাদা বাবু, বাড়িটা ভাঙ্গা চোরা জঙ্গলের ভিতরে হলেও আমি তো এখানে আমার পরিবার নিয়ে অনেক সাল আছি, কিন্তু ও কবি भी ওই বরদাদা বাবু আবার এদিকে আসছে। আমি যাই ছোট দাদা বাবু, কাল আসবো। বীরজু চলে যাবার পর অতনু ফিরে এলো। অনিলের চিন্তিত গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলল, কিরে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে কেন? বীরজু বুঝি তোর কানে কোনো মন্তর পড়ে গেল? চল ভেতরে ঘরে চল, বাইরে যা ঠান্ডা। ঘরে ঢুকেই অতনু দরজায় খিল তুলে দিল। একটা জানালা খোলা ছিল, সেই জানালা দিয়ে বাইরে থেকে উত্তুরে হাওয়া এসে জ্বলন্ত লণ্ঠনটার পোলতেটাকে কাঁপিয়ে দিচ্ছিল। ফলে কালি পড়া কাঁচের চিমনির ভেতর ম্লান আলোটা তপতপ করছিল। স্থির চোখে সেই আলোর দিকে তাকিয়ে অতনু বলল, জানলাটা বন্ধ করে দি। কি বলিস? অনিলের সম্মতির অপেক্ষা না রেখেই অতনু জানালাটা বন্ধ করে টেবিলের পাশে চেয়ারটায় বসে পড়ল। ফেব্রুয়ারির শেষ, শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। অনিল বিছানায় উঠে সর্বাঙ্গে কম্বল জড়িয়ে বসল। এবার সোজা সত্যি কথাটা বলতো দেখি বাবু, এই জঙ্গলের মধ্যে তুই শখের ছবি আঁকতে এসেছিস, বেশ করেছিস, কিন্তু আমাকে টেলিগ্রাম করে এমনভাবে এখানে টেনে আনলি কেন? অতনু টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট দেশলাই টেনে নিয়ে নিজে একটা সিগারেট ধরিয়ে অনিলকেও একটা ধরিয়ে দিয়ে নিঃশব্দে হাসল। হাসিটা খুব ফ্যাকাশে নিষ্প্রাণ বলে মনে হলো অনিলের। কিরে, কথা জবাব দিচ্ছিস না কেন? হ্যাঁ, কাল শুনিস। আজকে সারাদিন ট্রেনের ধকল গেছে তো, কাল সকালে বলবো। তবে বলবার মতো তেমন কিছু ঘটেনি, বুঝলি। যেটুকু ঘটেছে তাই বল না, এক্ষুনি শুনবো। যদি বলি, একা থাকতে ভালো লাগছিল না। মোটেই বিশ্বাস করবো না। অতনু কেমন যেন নার্ভাস হয়ে পড়ল। প্লিজ কালকে সব শুনিস। চেয়ার ছেড়ে উঠে অতনু লণ্ঠনটা ঘরের কোণে সরিয়ে রাখল। তারপর মশারি ফেলে নিজের বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। রাত এখন 9টাও বাজেনি। পোড়ো বাড়িটার চারপাশের বুনো গাছগাছালির জঙ্গল থেকে তক্ষক ডাকছিল। ঝিঁঝি পোকার বিচিত্র ঐক্যতান ভেসে আসছিল। বাতাসে উঠছিল শুকনো পাতার মর্মর ধ্বনি, আর থেকে থেকে শেয়াল খটাসের ছুটোছুটির শব্দ উঠছিল।
এসব শব্দই অন্ধকার রাতে স্নায়ু শিথিল করে। শরীর মন হিম করে দেওয়া এমন নিস্তব্ধতা অনিল আগে কখনো অনুভব করেনি। অতনুর মেজাজ ভালো নেই, কথা বলার মুডও নেই, কিন্তু কেন এ কথা বুঝতে পারল না অনিল। এক অদম্য কৌতূহল নিয়ে ওকে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভীষণ রাগ হচ্ছিল অনিলের। ওর বন্ধু অতনু রায় নামকরা চিত্রশিল্পী, বহু নামী আর্ট গ্যালারিতে বহুবার ওর একক চিত্র প্রদর্শনী হয়ে গিয়েছে। কিছুদিন ধরে এক নতুন পদ্ধতিতেও পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। আধুনিককালের চিত্রশিল্পীদের মাঝে অতনুর খ্যাতি প্রতিষ্ঠা অনেক নামী আর্টিস্টেরই ঈর্ষার কারণ। বিশেষ করে পোর্ট্রেট আঁকতে অতনুর হাত অপূর্ব। দেশ বিখ্যাত কয়েকজনের প্রতিকৃতি এঁকে পুরস্কারও পেয়েছেও। নতুন জায়গা, অচেনা পরিবেশ, একটা অস্বস্তি তো থাকেই। বিছানাটাও অনিলের মন মতো নয়, তার উপর দারুণ ঠান্ডা। ঘুম আসছিল না ওর। লণ্ঠনটা দরজার পাশে ভূষকালি মেখে মিটমিট করে জ্বলছিল। তাতে ঘরের মাঝে আলোর থেকেও গা ছমছমে অন্ধকারই যেন বেশি। কেমন যেন অস্বস্তি বোধ করছিল অনিল। ঘুম আসছে না। ইচ্ছে হচ্ছিল অতনুকে ডাকে, কিন্তু অতনু সেই যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, আর তারপর থেকে ওর কোনো সারা শব্দ নেই। সত্যি সত্যি কি ওর শরীর ভালো নেই? মাথা ধরেছে কিনা কে জানে। নানা চিন্তা করতে করতে নিজের অজান্তেই অনিল ঘুমিয়ে পড়ল। কতক্ষণ কেটে গেছে, কটা বাজে কে জানে। হঠাৎ একটা খসখসানির শব্দে ঘুমটা ভেঙে গেল অনিলের। তন্দ্রাচ্ছন্ন অবস্থার মধ্যেই ও টের পেল হলের ভেতরেই কে যেন অস্থির পায়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সশব্দে চোর ঘুরে বেড়ায় না। তাহলে খেয়েও বিমূঢ় অনিল চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে একটা শব্দ বের হলো না। সাহস করে চোখ খুলে শব্দের উৎসস্থলের দিকে তাকালো, কিন্তু দেখা গেল না কিছুই। লণ্ঠনটা কখন নিভে গিয়েছে কে জানে। মাত্র কয়েক হাত দূরে শুয়ে আছে অতনু। সে কি এই শব্দ শুনতে পাচ্ছে না? অনিলের ইচ্ছে হলো বিছানা থেকে নেমে ওকে ধাক্কা দিয়ে টেনে তোলে, কিন্তু তাও সম্ভব হলো না। কেননা ভয়ে ওর হাত পা ঠান্ডা অবশ হয়ে গিয়েছে। অনিল আবার অন্ধকারের মধ্যে তীক্ষ্ণ তীব্র দৃষ্টিতে সেই শব্দের দিকে তাকালো। এবার মনে হলো যেন একটা জমাট বাঁধা অন্ধকার চলন্ত মূর্তির রূপ ধরে ঠিক অতনুর ক্যানভাসের আশেপাশে কি যেন খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ সেই চলন্ত মূর্তিটা থমকে দাঁড়ালো। একখানা হাত শূন্যে উঠল, যেন যেন কাউকে ভীষণভাবে আঘাত করবে, যেন কাউকে খুন করতে চায়। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে আসায় অনিল তার হাতে একটা অস্ত্র দেখতে পেল, ছুরি বা ভোজালি। হাত নামলো, পর মুহূর্তেই ফ্যাঁস করে একটা বিশ্রী আওয়াজ। অতনুর বিছানা থেকে সেই মুহূর্তেই জোরালো টর্চের আলো সেই ছায়া মূর্তিটার উপর পড়ল। বিস্ফারিত চোখে অনিল দেখল একটা হিংস্র মুখ। চোখের পলক ফেলতে না ফেলতেই সেই ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে গেল। ততক্ষণে অতনু বিছানা ছেড়ে নেমে লণ্ঠনটা জ্বালিয়ে ফেলেছে। সে আলোয় অনিল যেন এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। লণ্ঠন উঁচু করে ধরে অতনু ইজেলটা সামনে গিয়ে দাঁড়িয়ে কি যেন দেখছিল। সেই দিকে তাকিয়ে থমকে গেল অনিল। অতনু কাল সারা দিন ধরে যে পোর্ট্রেটটা এঁকেছিল, কারো অদৃশ্য নিষ্ঠুর হাত ছুরির আঘাতে সেই ছবিখানাকে ফালা ফালা করে ছিঁড়ে রেখে গিয়েছে। ঘরে কে এসেছিল? অতনু ছেঁড়া ছবিখানার ওপর একখানা তোয়ালে চাপা দিয়ে নিজের বিছানায় এসে বসল। তার মুখ রক্তহীন,
চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। মুখ ফিরিয়ে মশারির বাইরে বসে থাকা অনিলের ভয়ার্ত মুখের দিকে তাকিয়েও বলল, এই জন্যই অনিল, তোকে এখানে আসবার জন্য টেলিগ্রাম করেছিলাম। এই জন্যই মন প্রাণ দিয়ে এই পোর্ট্রেটটা নিরিবিলিতে বসে আঁকবো বলেই এই জঙ্গলের পোড়ো বাড়িতে এসেছিলাম, কিন্তু কিছুতেই পারছি না। ছবি আঁকার জন্য কলকাতা ছেড়ে এই জঙ্গলে এসেছিস কেন? এ কাজ তো তোর স্টুডিওতেও তুই করতে পারতিস। আমি যে ছবি আঁকছি সেটা ওখানে বসে আঁকা সম্ভব হতো না। লণ্ঠনটার আলোয় ঘর কিছুটা আলোকিত। অনিলের সাহস ক্রমে ফিরে আসছিল। বন্ধ দরজার দিকে তাকিয়ে ও আবার সেই প্রশ্ন করল, কিন্তু অতনু, দরজা তো বন্ধই আছে, তাহলে হলের ভেতর কে এসেছিল? অতনু দুহাতে মুখ ঢেকে চুপ করে রইল। অতনু, এটা এমনই একটা ব্যাপার যা আমি বুঝতে পারছি না, অথচ তুই মুখ বন্ধ করে আছিস। তবে কি আমাকে বিশ্বাস করতে হবে যে যুক্তি বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা যায় না এই পোড়ো বাড়িতে তেমন একটা কিছু আছে? অনিল, রাত 2টো বেজে গেছে ভাই, তুই বিশ্বাস কর, এখানে আমি মাত্র 6 দিন এসেছি, মাত্র 6 দিন। দিন 4-5 পোর্ট্রেটটা আঁকতে শুরু করেছি, প্রথম 2টো রাত ছাড়া। বাদ বাকি কদিন একেবারেই না ঘুমোতে পারিনি। কাল সকালে তোকে সব দেখাবো, সব কিছু খুলে বলবো তোকে। হ্যাঁ, পরদিন বেশ বেলা করেই ঘুম থেকে উঠল অনিল। চারিদিকে দিনের আলো, রাস্তায় লোকজনের আসা যাওয়া। বীরজু আর তার বউয়ের উপস্থিতিতে অনিলের মন থেকে রাত্রের বিভীষিকা ক্রমে আবছা হয়ে গেল। বাড়িটাকেও বেশ ভালো লাগলো। পুরনো ভাঙাচোরা হলেও বেশ খোলামেলা, ভেতরটা পরিষ্কার। উঠোনে বীরজু আর তার বউয়ের যত্ন ও পরিশ্রমে ফুলের গাছ, সুন্দর বাগান তৈরি হয়েছে। কয়েকটা পেয়ারা আর আতা গাছও আছে এদিক ওদিকে। বারান্দা থেকে ছোট বড় ঢেউতোলা পাহাড় দেখা যায়। ভোরবেলা তার মাথায় প্রকাণ্ড সোনার থালার মতো উদয় হয় সূর্য। সামনে যত দূর চোখ যায় সতেজ সবুজ ছোট বড় গাছগাছালি। গাছের আড়ালে একটা ছোট রূপালী নদী। বীরজু ওদের চা আর টোস্ট দিয়ে গেল। কিছুক্ষণ পরেই শশা, কলা আর গরম দুধ এনে রাখল। খেতে খেতে অতনুকে লক্ষ্য করছিল অনিল। এত ভালো খাওয়া দাওয়া, এত স্বাস্থ্যকর জায়গায় থাকা, তবু ওর চোখের কোণে কালি, শরীর দুর্বল কেন? বীরজু বাজার থেকে মাছ আনবার জন্যে টাকা নিয়ে বেরিয়ে যেতেই অতনু অনিলকে সঙ্গে নিয়ে হল ঘরে ঢুকল। ক্যানভাসের ওপরকার তোয়ালেটা সরিয়ে ফেলতেই কোনো অস্ত্র দিয়ে ফালা ফালা করে ছেঁড়া গত রাতের সেই ছবিটা দিনের আলোয় ওদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। অনিল অতনুর মুখের দিকে তাকাতেই ও নিঃশব্দে পাশের পুরনো টেবিলটার ওপর থেকে একখানা ছবি তুলে অনিলকে দেখতে দিল। ছবিটার দিকে তাকিয়েই অনিলের বুকের ভেতরটা শিরশির করে উঠল, যেন কোনো একজনের এনলার্জ করা প্রোফাইল। কিন্তু এমন কুটিল, ক্রূর, নিষ্ঠুর মুখ অনিল আগে কখনো দেখেনি। অতনুর আঁকা অনেক খুনি, ডাকাত, ঘাতকের ছবিও দেখেছে, কিন্তু এমনটা আর কোনোটা নয়। ছবিটা এতই প্রাণবন্ত, দেখলেই মনে হয় যেন এক্ষুনি কথা বলে উঠবে। কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে অনিলের মুখ কঠিন হয়ে উঠল। এটা সেই লোকটার ছবি না? হ্যাঁ, আমি এই ছবিটা আঁকবো বলেই এখানে চলে এসেছি। অনিলের মনে ভেসে উঠল কিছুদিন আগেকার সেই ঘটনা। একটা পুরনো বাড়ির হলঘর, দেওয়ালে নতুন পুরনো নানা ধরনের ছবি টাঙানো, বেশিরভাগই তার পোর্ট্রেট। পাগড়ি পরা, ফেজ টুপি, মুকুট পরা কীর্তিমান পুরুষ থেকে শুরু করে অতি সাধারণ মানুষের প্রতিকৃতি, ছোট বড় নানা রকম তৈলচিত্র।
জমিদার, নওয়াব, সাঁওতাল দম্পতি কেউই বাদ নেই তার মধ্যে। চিত্রশিল্প সম্বন্ধে অনিলের বিশেষ কোনো জ্ঞানই ছিল না, তবু অতনুর সঙ্গে ওকে যেতে হয়েছিল। ছবিগুলো খুব মনোযোগ দিয়েই দেখছিল অতনু। ছবিগুলো দেখা শেষ করে চলে আসবার সময়ই হঠাৎ এক কোণে অবহেলা উপেক্ষায় টাঙিয়ে রাখা বিবর্ণ একখানা ছবির দিকে নজর পড়েছিল অতনুর। ও দাঁড়িয়ে পড়েছিল, ওর সঙ্গে থমকে দাঁড়িয়েছিল অনিল। তাকিয়ে দেখেছিল সেই ছবিটা, বিকৃত কুৎসিত কুদর্শন একটা মুখের ছবি। অতনুর দিকে তাকিয়ে দেখেছিল সম্মোহিতের মতো অপলক চোখে, ও সেই ছবিটার দিকেই তাকিয়ে আছে। একটু পরেই অতনু সেখান থেকে সরে গিয়ে প্রদর্শনীর এক কর্মকর্তার সঙ্গে কি সব বিষয়ে কথাবার্তা বলতে শুরু করেছিল। সেই সব কথার মধ্যে প্রথমে অনুনয় বিনয়, পরে তর্কাতর্কিও হয়েছিল। কত কত টাকা লাগবে বলুন না, কত টাকা লাগবে? হ্যাঁ? আমি দেবো, আপনি বলুন না কত টাকা লাগবে। অনিল বিরক্ত বিব্রত হয়ে অতনুকে ওখান থেকে একরকম জোর করেই টেনে বার করে নিয়ে এসেছিল। বাড়িতে ফিরে অতনু ছবিটার কথা খুলে বলেছিল। হিংস্র নিষ্ঠুর দর্শন মুখের ছবিটা সিকান্দার বেগের। সিরাজউদ্দৌলাকে যে বন্দি অবস্থায় নিষ্ঠুরভাবে খুন করেছিল, এই লোকটা সেই মোহাম্মদ বেগের একমাত্র বংশধর। সিকান্দার বেগ নিজেও নৃশংস চরিত্রের মানুষ ছিলেন। একবার কোনো এক চিত্রকরের সঙ্গে পরিচয় হওয়ায় ওর খুব শখ হয় নিজের ছবি আঁকাবার। সেই শখের ফল বড়ই ভয়ঙ্কর হয়েছিল। ছবি শেষ হয়ে যাবার পর সিকান্দার বেগ তার ছবি দেখে এতই ক্ষুব্ধ হয়েছিল যে সেই চিত্রকরকে সে হত্যা করেছিল। সেই ছবিখানা নষ্ট করার আগেই সিকান্দার বেগ নিজেও খুন হয়ে যায়। তবে কে যে তাকে খুন করেছিল তা জানা যায়নি। সেই ছবিখানাই এত বছর বাদে বিবর্ণ হয়ে অনেকের হাত বদল হয়ে শেষ পর্যন্ত এই এক্সিবিশনে এসে পৌঁছেছে। ছবিটা দেখার পর থেকেই সেটাকে নতুন করে আঁকবার একটা ভয়ঙ্কর ইচ্ছা জেগে ওঠে অতনুর মনে। কর্মকর্তার কাছ থেকে বেশ মোটা টাকা দিয়ে ছবিটা কিনতেও চেয়েছিল অতনু। প্রস্তাবে তিনি রাজি হননি। তখন অতনু তাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিন 5-7 জন্য ছবিটাকে ভাড়া করতে চেয়েছিল নিজে আঁকবে বলে। কিন্তু তার এই প্রস্তাবও তৎক্ষণাৎ নাকচ হয়ে যায়। ভদ্রলোক কেন যে এমন করলেন সে বিষয়ে ওকে কিছু বলেননি। পৃথিবীতে এত সুন্দর বিষয়বস্তু, এত জ্ঞানীগুণী মানুষ থাকতে অতনু যে কেনই খুনে লোকটার ছবির জন্য পাগল হয়ে উঠেছিল কে জানে। একেই বোধহয় বলে বাতিক। সেই অলক্ষণের ছবিটাই আজ এইখানে। ছবিটা কেমন করে পেলি তুই? ছবিটা আমি ওটা চুরি করেছি। কেমন করে চুরি করেছি নাই বা শুনলি? তারপরে সোজা এখানে পালিয়ে এসেছি। কলকাতায় থাকলে পাছে ধরা পড়ে যাই। ভেবেছিলাম ছবিটার ডিটেল ওয়ার্কগুলো শেষ করে ওটা আবার যথাস্থানে রেখে আসবো। কিন্তু তুই শুনলে অবাক হবি। ছবিটা দিনের বেলা আঁকছি আর রাত্রে রাত্রে রোজ এসে কে ওটাকে ছিঁড়ে নষ্ট করে দিয়ে যাচ্ছে। আজকে বুঝেছি কি এমন করে ছবিটা নষ্ট করে দিয়ে যাচ্ছিল। কাল রাতে কে এসেছিল ঘরে? সিকান্দার বেগের আত্মা। অনিলের বুকের রক্ত হিম হয়ে গেল। অতনুর হাত ধরে অনুরোধ করল, অতনু প্লিজ তুই ওই ছবি আঁকাটা বন্ধ কর। আমি বুঝেছি যে আর্টিস্ট সিকান্দার বেগের ওই পোর্ট্রেটটা এঁকেছিলেন তিনি ওর স্বভাব চরিত্র, ওর প্রকৃতি যথাযথ ফুটিয়ে তুলতে পারেননি। আমি পারবো। হ্যাঁ, আমি পারবো ওটা করতে। ওর রক্তলোলুপ খুনি স্বভাব আমি ওর মুখের প্রত্যেকটা রেখায় ফুটিয়ে তুলবই। না 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 অতনু, না, তোকে আমি এই কাজ করতে দেবো না, কিছুতেই করতে দেবো না। তুই তো জানিস যে যিনি ওর পোর্ট্রেটটা এঁকেছিলেন তার কি দশা হয়েছিল। একজন জীবন্ত মানুষ যা করতে পারে অশরীরীর পক্ষে তা করা একেবারেই অসম্ভব। আমার কাজ পণ্ড করেও আমাকে বারে বারে ভয় দেখাচ্ছে। কিন্তু অতনু রায়কে চেনে না। হ্যাঁ, চেনে না।
ওর ছবি আমি আঁকবই। শুধু তুই যদি মাত্র 2-3টে দিন আমার কাছে থাকিস না, তাহলে। সারাটা দিন অতনু তার ছবি নিয়েই ব্যস্ত হয়ে রইল। অনেকটা কাজ এগিয়েও ফেলল। অনিল আসার পর থেকেই ওর মনটা বেশ ভালো, তাই বেশ দ্রুত গতিতেই প্রাথমিক কাজগুলো শেষ হলো। সারাটা দিন একটানা কাজ করে ও যখন উঠল, তখন ক্যানভাসের বুকে সিকান্দার বেগের চেহারার আদল স্পষ্ট ফুটে উঠেছে। চোখ দুটো জ্বলন্ত, মুখের রেখায়, নাকের পাশের ভাঁজে ভাঁজে, ভ্রুর ভঙ্গিতে আর পুরু ঠোঁটের কুটিলতায় এমনই একটা হিংস্র ভাব ফুটে উঠল যে বেশিক্ষণ আর ওই ছবির দিকে তাকিয়ে থাকা যায় না। অন্য কদিনের মতো বিরজু 9টা বাজতে না বাজতেই ওদের রাতের খানা খাইয়ে বাড়ি চলে গেল। দরজা জানলা বন্ধ করে শুতে যাওয়ার আগে সদ্য আঁকা ছবিখানা ইজেল থেকে খুলে অতনু অনিলের বিছানার তলায় লুকিয়ে রাখল। অনিল অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে হেসে বলল, তোর ওপর তো সিকান্দার বেগের কোনো রাগ নেই না, তোকে তাই সন্দেহই করবে না, তাই এখানে রাখলাম। কিন্তু ও যদি আসল ছবিখানা নষ্ট করে দেয় তাহলে? না না না, তা কখনো করবে না। কদিন ধরেই দেখছি তো, নিজের আসল ছবিখানা যেমনই হোক ও সেটা স্পর্শও করে না। এই তোর কোনো ভয় নেই, বুঝলি? হ্যাঁ, কোনো ভয় নেই। যতই হোক ও তো রক্তবংশের কোনো জীব নয় না, একটা একটা ওই অশরীরী ছায়া মাত্র। ফালা ফালা করে যে ছবিটাকে ছিঁড়ে ফেলতে পারে তাকে কি ছায়া শরীর বলা যায় অতনু? সেদিন রাত্রেও সেই অশরীরী উপস্থিতি টের পেল ওরা। টের পেল সে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে, কি যেন খুঁজছে কিন্তু পাচ্ছে না। দুজনে মরার মতো কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকল। কিছুক্ষণ পর বোধ হয় ব্যর্থ হয়েই সেই প্রেতাত্মা হলঘর ছেড়ে উধাও হয়ে গেল। ওরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দেখলি তো যা বলেছিলাম, বোধহয় ও আর আমাদের জ্বালাবে না। ওসব জানি না, তোকে কিন্তু আমি আর মাত্র 2 দিন সময় দিচ্ছি। তারপর কেটে গেছে 2 দিন 2 রাত। এই 2 রাতেই সিকান্দার বেগের প্রেতাত্মা এসে এদিক ওদিক হাতড়ে গিয়েছে। আজকের রাতটাই ওদের শেষ রাত। কদিনের অক্লান্ত পরিশ্রমে অতনু সিকান্দার বেগের যে ছবি ক্যানভাসের বুকে ফুটিয়ে তুলেছে, সত্যি বলতে কি সেই ছবির দিকে তাকিয়ে অনিল খুব অস্বাচ্ছন্দ্য বোধ করছিল। অতনু কিন্তু দারুণ উল্লাসিত। কোন দেশের কোন চিত্রশিল্পী কোন কোন খুনি ঘাতক জল্লাদের ছবি এঁকেছেন তার বিস্তারিত বিবরণ অনিলকে সে শুনিয়ে দিল। শোবার আগে অতনু সযত্নে ছবিখানা নিজের বিছানার মাথার কাছে রাখল। এই ব্যাপার কি? ছবিটা আজ তোর বিছানার কাছে রাখছিস? তুই যে ভীষণ নার্ভাস হয়ে পড়ছিস, তাই আর কি। অতনুর কথায় অনিল স্বস্তি পেল। সত্যি ছবিটার দিকে আর তাকানো যাচ্ছে না। রাতের প্রথম প্রহর বেশ শান্তিতেই কাটল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারিদিক ক্রমশ নিস্তব্ধ হয়ে এলো। হঠাৎ একটা শব্দে অনিলের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল লণ্ঠনটা নিভে গিয়েছে। ঘর অন্ধকার। দরজায় ধাক্কাধাক্কির শব্দের সঙ্গে একটা ঝটাপটির শব্দ ওর কানে এসে পৌঁছল। অনিল চিৎকার করে অতনুকে ডাকতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা দিয়ে একটা আর্ত গোঙানি ছাড়া কোনো শব্দই বের হলো না। পরক্ষণেই অতনুর আর্তনাদ বন্ধ ঘরের সীমানা ছাড়িয়ে বাইরের জ্যোৎস্না প্লাবিত অরণ্যের প্রান্তরে ছড়িয়ে পড়ল। ভয়ে আতঙ্কে বিছানার উপর উঠে বসল অনিল। প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে উঠল, বন্ধ দরজাটা খুলে গেল হঠাৎ।
এক ঝলক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে অনিলের সর্বাঙ্গে ঝাপটা মারতেই প্রাণ ভয়ে মরিয়া হয়ে ও লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। আতঙ্কে ভয়ে খোলা দরজা দিয়ে ছুটতে লাগলো প্রাণপণে। ছুটতে ছুটতে অনিল এসে পৌঁছল বীরজুর আস্তানায়। বীরজু আর আশেপাশের বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে অচেতন অনিলকে বার করতে যখন সেই বাড়িতে পৌঁছল, তখন ভোর হতে আর বেশি দেরি নেই। খোলা দরজা দিয়ে হলঘরের ভেতরে ঢুকে সবাই থমকে দাঁড়িয়ে পড়ল। সারা ঘর লণ্ডভণ্ড, যেন প্রচণ্ড একটা ঝড় বয়ে গিয়েছে। মেঝের উপর ভাঙা ফ্রেমের চূর্ণ বিচূর্ণ কাঠামোটা পড়ে অতনুর আঁকা সিকান্দার বেগের সেই জিঘাংশু রক্তলোলুপ ছবিটা ছিন্ন ভিন্ন হয়ে ঘরময় উঠছে। মেঝের একধারে লুটিয়ে পড়ে আছে অতনু। ও বোধ হয় ওর সৃষ্টিকে বাঁচাবার শেষ চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ওর হাতের মুঠোর ভেতর ধরা সিকান্দার বেগের সেই আসল ছবিটা দোমড়ানো মোচড়ানো, সেটাও আর অক্ষত নেই। সম্বিত ফিরে পেয়ে অতনু বিহ্বল দৃষ্টিতে তাকালো অনিলের মুখের দিকে। তারপর ক্লান্ত গলায় বলল, সিকান্দার বেগ তার ছোড়া হাতে নিয়েই এসেছিল। ও চায় না ওর ছবি কেউ আঁকুক। আমিও আর রাখতে পারবো না। সাহিত্য সমাহারে এতক্ষণ শুনছিলেন মায়া বসুর গল্প সিকান্দার বেগের প্রতিকৃতি। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমাহারকে আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডি অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যমে। সাহিত্য সমাহারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি ভিন্ন স্বাদের আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।